বিয়েটা তো আসলে শুধু কোথাও গিয়ে ফটোশুট করা নয়, এটা তো ফটোশুট করা। ঠিক আমার খড়গপুর থেকে এক বিজেপি কর্মী তিনি আমাকে ফোন করে জানালেন যে বৌদি এবারে কিন্তু আরো বড় কিছু প্ল্যান করছে। সামনে যেহেতু বিধানসভা ভোট, তার আগেই এই ঘটনা, এবং ইস্যুভিত্তিক জায়গা থেকে তুমি হয়তো শাসক দলের হয়ে দাঁড়াবে, কোনো প্রপোজাল এসেছে। হিরণদা নাকি দীর্ঘ সময় তোমাদের মেয়েকে একটা থ্রেটের আন্ডারে রেখেছিল, যে মায়ের সঙ্গে সাপোর্ট করে এবং তোমার বিরুদ্ধেই যাতে সে যায় সেটা একটা চেষ্টা করেছিল। কি হয়েছিল যদি একটু বলো। বরকে তো বাঁচাতে যায়নি একবারে, আমরা ওপেনলি বলছি যে অসম্ভব বাজে চরিত্রের লোক একজন, আর কোথায় বাঁচাতে গেছি বলেছি। ওনাকে ডিভোর্সের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, তোমাকে নোটিশ পাঠানো হয়েছিল? যে হিরণের আর ঋতিকার এত প্রেমের সম্পর্ক, হিরণ ডিভোর্সটা আমাকে দিয়ে যায়নি কেন? বিগত দুদিন ধরে যে খবর নিয়ে শিরোনামে আছে রাজ্য রাজনীতি এবং সংবাদ মাধ্যম এবং বিনোদনের পাতাগুলো, আজকে সেই খবরের সূত্র ধরেই এসেছি অনিন্দিতাদির সঙ্গে একটু আলাদা কথা বলতে। দিদি, প্রথমেই আমি যে প্রশ্নটা করব, কালকে ঋতিকা যা যা লিখেছে সে পয়েন্টগুলোই আমি আসবো। প্রথমে যে কথাটা আমি ওই পয়েন্টের উত্তরকাল দিয়ে দিয়েছি, আমি তাও অ্যাড্রেস করতে চাইবো। দিদি, মানে আমার একটা বড় প্রশ্ন, যে এত বড় একটা জিনিস হয়ে গেল, তুমি আগে কোনোদিন আঁচ পাওনি, কেউ তোমায় জানায়নি, এটা কি বিশ্বাসযোগ্য? আঁচ পেয়েছি, এটা নিয়ে আমাদের ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু হিরণ সবসময় ডিনাই করেছে যে ও ফেঁসে গেছে, ওকে ফাঁসানো হচ্ছে, এটাই বলতো। মানে ইভেন ওর অ্যাসিস্ট্যান্ট যে থাকতো সেও আমায় বলতো, দিদি তুমি জানো না এই মেয়েটা সাংঘাতিক। তো আমি ওই জন্য ভেবেছিলাম বোধহয় ওকে হয়তো ওখান থেকে বাঁচিয়ে বার করে আনতে পারলে হয়তো ভালো হবে, মানে এটাই শুনছিলাম আমি 2 বছর ধরে। তারপরে আমি আর হিয়া দুজনে মিলে আমরা অ্যাজ ইফ যেন ওকে উদ্ধার করে আমাদের কাছে আবার ফিরিয়ে এনেছিলাম, কিন্তু দেখলাম আবার সেই একই, আবার ওই মেয়েটার সাথে কথা বলে। তো ওটা খুব সাংঘাতিক আর কি, মানে আমাদের জন্য, মানে ও আবার আমাদের সঙ্গেই থাকছিল, ক্ষমা টমা চেয়ে যে আমি খুব ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে আর একটা লাস্ট সুযোগ দাও আর কি, আমাদের সঙ্গে ছিল। এই 2024 নভেম্বর থেকেই 2025 মার্চ অবধি ছিল। তো সেই সব আমি কমপ্লেন করেছি, তাতে ডিটেলে আছে সব কিছু। হ্যাঁ, তো তারপরে তো আবার সেই পুনরাবৃত্তি আর কি, যে আবার ওই মেয়েটার সাথে কথা বলে। আমি মানে তখন ভীষণ বিরক্ত হয়ে আমি বললাম যে তুমি তাহলে এতদিন ধরে তাহলে আমাদের মিথ্যে বলছিলে। হ্যাঁ, মানে তাহলে তোমাকে তো তুমি যে তোমাকে বলছো ব্ল্যাকমেলিং করছে, তাহলে তার কাছে গেলে কেন আবার ফিরে? নিশ্চয়ই তাহলে মিথ্যে ছিল ওটা। তাহলে আবার আমাদের মানে নিজের মেয়েকে আবার বউকে আবার ঠকালে, মানে ডেকে নিয়ে এসে ঠকালে আবার। মানে এটা কি, এর থেকে বড় মনে হয় অন্যায় আর কিছু হয় না। মানে আমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে আর আমার মেয়েটা বেচারা ওই ছোট্ট পেয়ে তার মাথাটা খেয়ে ও আর বাবাকে জীবনে বিশ্বাস করতে পারবে বলো তো? যে বাবার সাথে রাতের পর রাত জেগে জেগে কথা বলেছে, ওকে শুধু দুঃখের কথা শুনিয়ে গেছে, মা আমাকে এই করে, ছুরি নিয়ে মারতে আসে, এই করে, হ্যাঁ এইসব কথাবার্তা। তো সেই থেকেই আমরা মানে তড়িঘড়ি করে নানা রকমভাবে ওকে ওই জায়গা থেকে নিয়ে চলে এসেছি। হিরণ তারপর আমরা একবারে পালিয়ে গেছে হিরণ, মানে ফাইনালি মেয়েটার থেকে পালিয়ে গেছে। সেখানে পালিয়ে গিয়ে তারপর আমরা তখন হিয়ার বার্থডে, মানে হিয়াকে কথা দিয়েছিল যে আমি বার্থডেতে তোমার পাশে থাকবোই, হ্যাঁ এই 18 বছর বার্থডে আমরা একসঙ্গেই থাকবো বলে, তারপরে ওখান থেকে আমরা একসঙ্গে 3 জনে ব্যাংকক চলে যাই। হ্যাঁ, তারপর থেকে আমাদের বাড়িতে একদম ডিরেক্ট 3 জনে ফিরি, আর বানাতে ফিরি, একসাথেই ছিল আমাদের সঙ্গে। কিন্তু আমার সন্দেহ হতো একটু, ওর ফোনটা, আমি ওটা আগে বলছিলাম ইন্টারভিউতে, ফোন সবসময় সাইলেন্ট রাখা, আমি বাড়িতে থাকি যখন সবসময় ফ্লাইট মোডে ফোন। হ্যাঁ, মানে এটা কেন? মানে একজন বিধায়ক, একজন এত দামি একজন পার্সন, তার তো সারাক্ষণ ফোন আসে, ফোন তো বন্ধ রাখার কথা নয়। তো তারপর ঠিক আমার খড়গপুর থেকে এক বিজেপি কর্মী তিনি আমাকে ফোন করে জানালেন যে বৌদি এবারে কিন্তু আরো বড় কিছু প্ল্যান করছে। আমি বললাম মানে বেসিক্যালি গল্পটার কোনো মানেই নেই, মানে তাহলে কেনই বা ফিরে এলো? ভালোই তো ছিল ওখানে, থাকতে পারতো খড়গপুরে ওরকম যেমন ভাবে থাকছিল, আবার ফিরে আসার তো কোনো মানে নেই। এটাই খুব অদ্ভুত, আর আমার মেয়ের জন্য ওটা খুব শকিং ছিল ওই সময়টা। কিন্তু ও মানে 1 মাসের মধ্যে 10 কিলো ওজন কমে গেছিল, মানে ম্যাসিভ ডিপ্রেশন থেকে এটা হয়। কিন্তু যদি একটা জিনিস বলো, তুমি যখন একটা জিনিসের ব্যাপারে আজ পাচ্ছিলে, মানে ডেফিনেটলি তুমি ভালো ছিলে না সম্পর্কটা, তাহলে তুমি তাও সেখানে আটকে ছিলে কেন?
হ্যাঁ, এই আটকে থাকাটা মানে এই ঘটনাটার আঁচটা পাচ্ছিলাম, কিছু করিনি, কারণ আমার কাছে ওরকম মানে সলিড প্রমাণ আসছিল না দুজনের একসঙ্গে ছবি বা কিছু, যেটা নিয়ে আমি তাড়াতাড়ি ফাইল করতে পারবো। মানে এটা তো অনুচিত আর কি। এবার হিরণ আমি যখনই বলতাম যে আমি যে এই ছবিগুলো নিয়ে যাবো, বলছে ও তো আমার ফ্যান হিসেবে ছবি দিয়েছে, মানে তুমি কি প্রুভ করবে? এরকম তো অনেক মেয়ের সঙ্গেই আমি ছবি তুলি, বুঝেছো? মানে এমন করে বলতো আমাকে যে তোমার কিচ্ছু করার নেই। মানে আমি যখন বলতাম যে আমি তাহলে এবার পুলিশে যাব কিন্তু আর ছাড়বো না, তখন বলতো তুমি কি করবে? আমি বলবো ওটা ফ্যান আমার, তুমি কিছু প্রমাণ করতে পারবে কি? বাট এবারে আর নিজেই নিজের ওই যে বলে না খাল কেটে কুমিরা না, ও নিজেই সিঁদুরটা পরানোর ছবিটা দিয়ে বলেই দিয়েছে যে অনন্দিতা এবার দেখেই নাও। কিন্তু এই যে জিনিসটা তুমি বললে, তোমাকে তার আগে থেকে কেউ কখনো হিন্ট দেয়নি? বা আমরা জানি তো যে অনেক খবর আমরা আমাদের প্রিয়জনদের ব্যাপারে শুনেও আমরা দেখবে পাত্তা দিই না, পাত্তা দিই না না, বা কিছু একটা ভুল হ্যাঁ হচ্ছে। মানে আমার প্রথম মনে হয়েছিল যে মানে একটা কারোর যদি 22-23 বছর বিয়ে হয়ে যায়, তারপরে তো সেই সম্পর্কটার উপর একটা আলাদা একটা হ্যাঁ যে গাছটা 25 বছরের গাছ, তার তো মূল অনেক সলিড হয়, তাই না? সে তো ঝড়েতে পড়ে যাবে না। তো আমারও তো সেরকমই ফিলিং হতো যে এটা ঠিক আছে, ওই কাউকে কেউ একটা বেশি ঘুরঘুর ঘুরঘুর করছে চারিদিকে, ওরও একটু মন উড়ু উড়ু হয়ে যাচ্ছে, হয়তো ওটা ওরকম টাইপের ব্যাপার, ওরকম ডিপ কিছু না। তো তারপরে যখন ঘটনাগুলো এবার বেশি বাড়তে শুরু করে, সবাই মিলে আমাকে এবার সাবধান করতে শুরু করে, তখন আমার সন্দেহটা বাড়ে। মানে তখন থেকে অশান্তি শুরু হয় আর কি। সেই নিয়ে আনন্দবাজার এটা নিয়ে একটা বড় নিউজও করেছিল। কিন্তু অনিন্দিতা দি, এই কথাটাও তো সত্যি, যখন আমরা প্রিয়জনদের ব্যাপারে কখনো কোনো খারাপ জিনিস শুনি, খারাপ নিউজ শুনি, যে তার কোনো একটা খারাপ দিকের কথা, আমরা কাছের মানুষ বলেই সেগুলো কোথাও না কোথাও অ্যাভয়েড করে যেতে চাই। তুমিও কি সেটাই করার চেষ্টা করো? অ্যাভয়েড না, আমার মনে হয় যে মানে আমার মেয়েরই যদি কথার কথা বলছি, মানে ধরো হাত ভেঙে যায় বা পা ভেঙে যায়, আমরা কি তাকে ফেলে দিই? মানে তাকে তো সারিয়ে নিয়ে নিজের করেই রাখি। মানে নিজের কাছের লোককে তো মানুষ তাই করতে চায় আর কি। হ্যাঁ, কিন্তু এই লোকের জন্য মানে আমি এরকম নয় যে এরকম করিনি, প্রচুর করেছি ওর জন্য। মানে ওর এক দিদি আছে যিনি মেন্টালি রিটার্ডেড, তাকে আমি নিজের কাছে এনে রেখেছি 1.5 বছর। সেই মানে তার জন্য অনেক যত্ন আত্মি, মানে তার নিজের বাড়ির লোকেরাই তাকে কোনোদিনও রাখে না। মানে সে পুরো পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়ায়, হ্যাঁ এরকম। তো তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে তার মাথার চুল কেটে পরিষ্কার জামা কাপড় পরিয়ে তাকে আমার বাড়িতে নিয়ে 1.5 বছর রেখেছি। আমার মা খুব অশান্তি করতো যে কেন তুই এগুলো করবি, তুই কি তোরও তো এত কম বয়স, তুই কি ওর এইসব পরিষ্কার করার জন্য আছিস? মানে ওর পিরিয়ডের প্যাডটা পর্যন্ত আমাকে বাথরুমে ঢুকে পরিয়ে দিতে হতো আর কি। হ্যাঁ, তো আমি পরে যখন হিরণ আমার সাথে এরকম এই মানে এরকম এই মেয়ে সংক্রান্ত তো অনেক কিছুই আরও আগেও হয়েছে, এগুলো করতো, তখন আমি ওকে বলতাম যে তুমি কি মানে আমি যে তোমার জন্য এত নিঃস্বার্থভাবে করি, তুমি আমার সাথেই তো সবচেয়ে বেশি বেইমানি করো। বলছে না তুমি আমার জন্য করো না, তোমার ভালো মন বলে তুমি করো। তো আমি এখন বলি, ওটাই ভাবি যে ভালো মন হলে তো আমি রাস্তাতেও অনেক দুস্থ লোক পড়ে থাকে, কই তাদের জন্য তো করতাম না, আমি তো তোমার দিদির জন্যই করেছি। আর ভালো মন বলেই কি তার সুযোগ নেওয়া যায়? হ্যাঁ, ভালো মন হলেই সুযোগ নেওয়া যায়। আচ্ছা, এই নরম মাটিতে আঁচড় কাটা যায় বেশি ভালো। অনিন্দিতা দিদি, এই ব্যাপারটা, এই মেয়ে ঘটিত ব্যাপারটা, নারী ঘটিত ব্যাপারটা, এটা কি ইদানিং কালে নাকি প্রথম থেকেই ছিল, কিংবা প্রথম থেকেই ছিল, বরাবর ছিল, ফিল্ম জগতে আসা থেকেই ছিল। আর যখন পার্টি জয়েন করে সেটাই কি আরো বাড়ে? মানে যদি ঘটনাটার উপর অ্যাড্রেস করো। এটার আমি ওটা বলেছি আগে যে আমার মনে হচ্ছে পাওয়ারের মানে অপব্যবহার আর কি। যে আমি একটা এরকম এমএলএ হয়ে গেছি, এরকম বড়, আমি যা খুশি করব, কেউ কিছু মানে দমদমিয়ে করে বেড়াতো আর কি। তো মানে বারবার একটা সমাজ মাধ্যমে দুখানা ভাগ হয়ে গেছে। একটা হলো অনেকে বলছে এখানে একটি মেয়ের চরিত্র হনন করা হচ্ছে, ছেলেটির কি কোনো দোষ নেই, এবার দুটো ভাগ হয়েছে। দোষী তো, ভীষণভাবে দোষী। আমি কখনো আমার বরকে তো বাঁচাতে যাইনি, একবারে আমরা ওপেনলি বলছি যে অসম্ভব বাজে চরিত্রের লোক একজন, আর কোথায় বাঁচাতে গেছি বলেছি। আর তবে প্যারালালি মেয়েটাও কিন্তু ভালো চরিত্রের মেয়ে নয়, সেটাও আমি বারবার করে আপনাদের বলতে চাই। আপনারা যে বাড়িতে যাদের 16, 17, 18 বছর বয়সের মেয়ে আছে, তাদেরকে বাড়ির আপনার বোন বা আপনার নিজের সন্তান যদি দেখেন যে একজন 50 বছরের লোকের কাছে সাথে প্রেম করছে, খুব খুশি হবেন তো আপনারা? খুব খুশির খবর তো এগুলো। কিন্তু সংসার ভেঙে যাওয়া মানে প্রেমের ব্যাপারটা আলাদা। এটা তুমি মেয়েটাকে চিনতে কতদিন থেকে? আমি বললাম ওই যখন ইলেকশন হলো আগের বারে, আমি তখন ওই ক্যাম্পেনিং এর সময় দেখেছি ওকে, তখনই দেখেছি।
ওরম তো আলাপ নয়, মানে সবার সাথে যেমন থাকে ওরকমই ও ছিল। তো মেয়েটি কি খড়গপুরের না? খড়গপুরের মেয়ে, হ্যাঁ। এবং সেই সময় দেখে তোমার সঙ্গে তার হৃদ্যতা তৈরি হয় বা কোনো না না না, একেবারেই না। বা সেই সময় তুমি দেখে বুঝতেও পারোনি যে মেয়েটির না না না, একেবারেই না। ওর তোমার দিদি ওখানে চাকরি করতো, সবাই যে বলছে পিএ, একেবারেই পিএ নয়। হ্যাঁ, ওর দিদি ওখানে চাকরি করতো, মানে হিরণের এমএলএ অফিসে ওই ক্লারিক্যাল কাজ ফাজ করতো। আরও একখানা প্রসঙ্গ উঠে আসছে, অনেকেই মনে করছে সামনে যেহেতু বিধানসভা ভোট, তার আগেই এই ঘটনা, এবং ইস্যুভিত্তিক জায়গা থেকে তুমি হয়তো শাসক দলের হয়ে দাঁড়াবে, কোনো প্রপোজাল এসেছে বা তোমার কারোর সাথে কথা হয়েছে? না, এরকম কিছু হয়নি, একদমই না। আর অনেকে বলছেন এটা নাকি কোনো একটা দলের থেকে আমাকে করানো, মানে বোকা বোকা মানে ব্যাপার। মানে আমি আমার জীবন নিয়ে খুব ফোকাস, মানে আমার জীবনের 25টা বছর, আমার মেয়ের জীবন এখন মানে পুরো টলমল করছে, সেটা নিয়ে আমি ব্যস্ত। আমি ভোটের কথা ভাববো? আমি এতটাও মানে অতটাও নয়। আমি আরও একখানা জিনিস শুনছিলাম, হিরণদা নাকি দীর্ঘ সময় তোমাদের মেয়েকে একটা থ্রেটের আন্ডারে রেখেছিল, যে মায়ের সঙ্গে সাপোর্ট করে এবং তোমার বিরুদ্ধেই যাতে সে যায় সেটা একটা চেষ্টা করেছিল। কি হয়েছিল যদি একটু বলো। না, মানে ও যখন ধরো মানে প্রথম জানতে পেরে ও বাবাকে প্রচুর বড় বড় সব লেটার লিখেছিল। হ্যাঁ, তো সেই সব দেখে বলেছিল যে তুমি এইসব কথা আমাকে বলছো একজন বাবাকে। ও বলেছে যে হ্যাঁ, বলছে তো আমি যদি তোমার পাশে না থাকি তোমার মা তোমাকে দেখতে পারবে তো? মানে এটা একটা কোনো সন্তানকে বলা মানে তাকে তো একটা কর্নার করা আর কি। যেটা ছোট বাচ্চাকে যদি এরকম বসিয়ে বলা হয় আজ থেকে তোমার খাওয়া দাওয়া এসবের ব্যবস্থা, এই যে স্কুল ফুল এসব কিচ্ছু দেবো না আমি। হ্যাঁ, মানে একটা ছোট্ট বাচ্চা, ও যদি খুব ছোট থাকতো ও কিন্তু সঙ্গে সঙ্গে বাবাকে জড়িয়ে ধরতো, না বাবা আমি আর কোনোদিন বলবো না এসব কথা, উনি তাই করতো। হ্যাঁ, যেহেতু অনেকটা বড় হয়ে গেছিল আর ও ইমোশনগুলো বুঝতে পেরে গেছিল যে কিরকম হয়, প্রেমে কেউ যদি বিট্রে করে কিরকম ফিল হয়, সেই জন্য আমাকে আরও সাপোর্ট করতে পেরেছে আমার মনে হয় তাই। কিন্তু এই তোমাদের ডিভোর্সটা তো হয়নি, কিন্তু একটা যে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল সেটা কি তুমি বুঝতে পেরেছিলে না? যেটা যখন তোমাদের সঙ্গে আসতো তখন বুঝতেই দিত না? না, বুঝতেই দিত না একদম। আমার তো মনে হয়েছিল যে ও কখনোই চায়নি যে আমাকে ডিভোর্স দিতে। আমি তো আগের বারের ইন্টারভিউতে বলছিলাম যে ও ভেবেই ছিল যে মানে আমাদের সব কিছু, মানে প্রপার্টি বলো ব্যাংক অ্যাকাউন্ট সব একসঙ্গে আর কি, মানে সেটা আমার সিএ বলছিলেন যে ও কখনোই ভাবেনি যে তোমাকে ডিভোর্স দেবে। ওর প্ল্যানে কিন্তু এটা ছিল না কখনো। ও জাস্ট একটা ভেবেছিল আর একজনকে রেখে দেবে আর কি। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটা হয়নি আর। মানে তোমার তাহলে কি মনে হয় যে বিয়েটা প্ল্যান মাফিক নয় নাকি হঠাৎ করে হয়েছে? কারণ যা যা এখানে রীতিকা লিখেছে সেটা আমার একটুখানি সন্দেহ আছে, দু তিন রকম সন্দেহ আছে, সেটা আমি জানি না একদম, মানে এটা একমাত্র হিরণ জানে। আরো একটা নিউজে দেখছিলাম যে তোমার মেয়েকেও নাকি ফোন করে আত্মহত্যার হুমকি দেওয়া হয়েছে, মানে সেটা কতখানি সত্যি বা কি হয়েছে? হ্যাঁ, মানে হিরণ তো সবসময় চাইতো যে ওর থেকে পালিয়ে আসবে, মানে এই যে বললাম না চলে এসেছিল ওর সঙ্গে সব সম্পর্ক, খড়গপুরের বাড়িটারই ছেড়ে দিয়েছিল। বাড়িটা তো তোমার হাতে বানানো। হ্যাঁ, যে বাড়িতে যেতে না পারে হিরণ এত ভয় পেত যে বাড়িটাই ডিক্লেয়ার করে ছেড়ে দিয়ে চলে এসেছিল। তুমি ভাবতে পারো সেই সময় ঋতিকা মনে হয় হুমকি দিচ্ছিল হিরণকে যে আমি সুইসাইড করব তাহলে। তো সেই সময় হঠাৎ করে ভিআর ফোন নাম্বারে, মানে ও তো হিরণের সমস্ত ফোনের ডেটা ফেটা সব কপি করে নিয়ে রেখে দিয়েছে। মানে আমি যদি বলি যে ভালোবাসা, এই যে ভালোবাসা ভালোবাসা বলে না, খুব বড় বড় ডায়লগ মারে ঋতিকা, আমি বললাম এটাকে ভালোবাসা বলে? আর ভালোবাসলে এত ফ্লন্ট করে করে হাত জড়িয়ে জড়িয়ে ছবি দেখাতেও হয় না। হ্যাঁ, ভালোবাসা মনের ভালোবাসা হয়, ওই শুধু মুখে বলে ভালোবাসা হয় না। ও তো বেসিক্যালি যাকে ভালোবাসে তাকে সবচেয়ে বড় ট্র্যাপে ফেলে দিয়েছে, এটা তো ভালোবাসা হতেই পারে না। আমি যেমন হিরণকে আগলে রেখেছি, এই যে আমার মেয়েকে আগলে রেখেছি, এত অন্যায় করার পরেও হিরণের অন্যায়গুলো ঢেকে মনে করেছি যে না আমি ওগুলো শুধরে নিয়ে আমার সংসারের মধ্যেই রেখে দেবো। ও তো উল্টো করেছে, ও তো হিরণের বিধানসভা ভোট আসছে সামনে, সেখানেই ওকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে মেয়েটা, তাই না? এই যে এইসব কথা লিখে, এটাকে ভালোবাসা বলে তোমার মনে হয়? দিদি যে কথাগুলো লিখেছে যে ওর বয়স সম্পর্কে তুমি মিথ্যে তথ্য দিয়েছো, আমি ওকে বলেছি কালকে যে ওকে প্রুফ করতে বলো। আজকে বলি যে ভয়েতে ডিলিট করে দিয়েছে, বাট এই খেলাটা করে তো লাভ নেই। এই কপি তো প্রায় কয়েক লক্ষ বেরিয়ে গেছে আর ডকুমেন্টেড তুমি লিখেছো, আর ডিলিট করে দিয়ে এখন আর কিছু হবে না।
নেক্সট লিখেছে যে ওনাকে ডিভোর্সের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, তোমাকে নোটিশ পাঠানো হয়েছিল? ওটা লয়ার্স একটা নোটিশ দিয়েছিল, যেটা কোনো ভ্যালুলেস, মানে সমস্ত মিথ্যে কথা বলে লেখা আর কি, মানে তার অ্যাড্রেস ফ্যাড্রেস সব ভুলভাল। হ্যাঁ, ওটা লিখে একটা পাঠিয়েছিল। ইভেন এই লেটারটা নিয়ে হিয়া তখন ওর বাবাকে ফোন করে বলেছিল যে তুমি মাকে এইসব পাঠিয়েছো, মানে অন্যায় তুমি করলে আবার তুমি একটা লেটার পাঠিয়েছো। তখন লেটার আমি আমি জানি না তো। হিরণের এটা উত্তর ছিল, আমি না, ওই মেয়েটাই পাঠিয়েছে। তখন বলছো ওই মেয়েটা? হ্যাঁ, ওই মেয়েটা পাঠিয়েছে। ওই মেয়েটা থেকে মানে এবার আমরা যখন কথা বলি আর মানে বাবা মা সন্তানের কথা, সেগুলো তো রেকর্ড রাখি না, আর আমি ব্লগও করি না যে সবই রেকর্ডেড। হ্যাঁ, তো এবার এটাকে প্রমাণ করা সম্ভব নয় যে সত্যি হিরণ এই কথাটা আমার মেয়েকে বলেছে। পরের প্রসঙ্গে আসি, বলেছে এই বিয়ে আমরা অনেক আগেই করেছি, যেটা নিয়ে আমরা সেদিনও কথা বলছিলাম। এটা এমন তো নয় যে ফটোশুট বা এরকম কোনো কিছু বলে দিতে পারে কিনা। ও তো বলে দিয়েছে আবার সবকিছু। হ্যাঁ, বাট যদি বিয়েও করে থাকে সেটা তো অন্যায় বিয়ে করেছে, তাই না? ও আবার প্রমাণ করে দিয়েছে ওখানে। আমি যে গ্রাউন্ডে এখন যাচ্ছি যে তুমি বিয়ে করতেই পারো না একটা বিয়ে থাকতে, ও সেখানে এসে শিলমোহর লাগিয়ে দিয়েছে আমি বিয়ে করেছি। এমনি আর এমনি এমনি ডিলিট করেছে ভাবছো? ও প্রত্যেকটা পয়েন্ট মিথ্যে আর ভুলভাল এমন লিখেছে যাতে ও ট্র্যাপড হবে। এবং তারই সঙ্গে তো এটাও লিখেছে যে তিনি বলছেন রিসেন্টলি একসঙ্গে থাকা হয়েছে, কিন্তু মোটামুটি 6 মাস। এটা পুরোপুরি ভুল। 6 মাসের জন্য কোনোদিনও যে একসাথে থাকেনি, কারণ হিরণ নিজের মেয়ের সাথে ছিল 2024-এর 9 নভেম্বর থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত, শুধুমাত্র কিছু পার্সোনাল কাজের জন্য। তার মধ্যে মেয়ের জন্মদিনও পড়েছিল। না, তার তো আমি প্রমাণ দিলাম, মানে আমাদের ওখানে ছিল। ও তো পালিয়ে গেছিল হিরণ। এবার আবার বলছি ওই একই কথা, যে যদি প্রত্যেকটা কথার যদি রেকর্ড রাখতে হয় আমাদের, তাহলে তো খুব মুশকিল। মানে আমরা তো ওরকম ভাবে রেকর্ড রাখি না। ও তো পালিয়ে গেছিল। ও এইসব কথা বলছে তো ওর নিজের ওকে যে ছেড়ে হিরণ পালিয়ে গেছিলো, ও সেই সময় কতটা ডিভাস্টেটেড ছিল সেই ভয়েস নোটটা একজনকে পাঠিয়েছিল। আচ্ছা, সেই ভদ্রমহিলা সেই ভয়েস নোটটা আমায় পাঠিয়ে দিয়েছেন, আমার কাছে আছে, সবার কাছে আছে। তার মানে এটা তো আমি এক্ষুনি ওটা বার করে দিলে হই হই পড়ে যাবে আর কি। তার মানে এটা তো একটা দীর্ঘদিনের খেলা, হয়তো তোমাদের কাছে এসেছে সামনে। অনেক, হ্যাঁ, সামনে। মানে আমি এটাকে প্রমাণও করতে পারছিলাম না, এমন ভাবে ছবিগুলো দিচ্ছিল ট্রিক্স করে। বেসিক্যালি মেয়েটার উদ্দেশ্যটা একেবারেই সৎ নয়, এটাই বোঝা যায় এখান থেকে। কেউ যদি কাউকে ভালোবেসে বিয়ে করতো, আর হিরণ স্বেচ্ছায় আমাকে এসে ডিভোর্স দিয়ে ওকে বিয়েই করে নিত এতদিন, সেটা করেনি কেন? আমার সেটা তোমরা আমাকে বলছো তো যেটা আপনি কেন ফাইল করেননি, আমি প্রশ্ন করছি উল্টো, যে হিরণের আর ঋতিকার এত প্রেমের সম্পর্ক, হিরণ ডিভোর্সটা আমাকে দিয়ে যায়নি কেন, সেটা আমি প্রশ্ন করছি এবার। দিদি, এক্ষেত্রে দাঁড়িয়ে তো আরো একখানা প্রশ্ন চলে আসে, যেহেতু ঋতিকার পোস্ট আমরা বললাম, ঋতিকার বাড়ির লোক এই ব্যাপারটাকে কিভাবে নিয়েছে? হ্যাঁ, সেটা তো আমার অলওয়েজ প্রশ্ন, যে কোনো মা বাবা হঠাৎ করে একটা মেয়ে সারাদিন দিনের পর দিন আসছে না বাড়িতে, রাত্রিরে ওখানে পড়ে থাকছে, তার মা বাবা খোঁজ নেবে না? আমার মেয়ে তো মানে বাড়িতে 8টার পরে একটু 10 মিনিট লেট হয়ে গেলে আমরা চিন্তা করি, ভিডিও কল করি, কি রে কোথায়? বললো মা এই তো গাড়িতে আছে, আসছে। মানে এইটুকুই বলবো, আমি আর কিছু বলবো না। কিন্তু এত কিছু দেখার পরেও হিরণ একবারও তোমার সঙ্গে যোগাযোগ করেছিল? না না না, এই মেয়েটির তরফ থেকে যোগাযোগ করা হয়নি? না। ওনারা যেটা লিখেছে, যেটা এই বিয়েটাকে পবিত্রভাবে করা হয়েছে কোনো শো অফ ছাড়া, মানে দেখাবার কি ছিল? শো অফই তো। হ্যাঁ, আমি ভালো পয়েন্ট আমার মাথায় এসছে। তাহলে এত পবিত্রভাবেই যদি ছিল, তাহলে এত সৎ তোমার কাছেই রাখতে পারতে তো ফটোটা। তুমি ফটোটা দেখাতে গেলে কেন? আর নিজের প্রোফাইল থেকে না দিয়ে, মানে আমি মেয়েটাকে বলবো, হ্যাঁ, এটা হিরণ এত বোকা না যে এই সামনে ভোট আর ওর ডিভোর্স হয়নি, ওই ফটোটাও এখন পোস্ট করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক নয়, ওকে কিছুভাবে করানো হয়েছে সে নয় মানলাম। আর ও নিজে যে এই যে লিখেছে যে আমাদের পবিত্রভাবে বিয়ে, পবিত্র ফটোগুলো তো নিজেই রাখতে পারো। ভালোবাসা কেউ ওরকম বুক চিরে তো দেখানো যায় না লোককে। তার মানে তোমার উদ্দেশ্যই ছিল লোককে দেখানো, পুরোটাই শো অফ ছিল। এই যে পান পাতা এখান থেকে বানিয়ে নিয়ে গেছিলে না, বেনারসে ওরকম আঁকাওয়ালা পান পাতা পাওয়া যায় না, গাধা মেয়ে। হ্যাঁ, তো ওইখানে তো ওটা পুরোটাই প্ল্যান মাফিকই করা আর কি। উদ্দেশ্যটা কি হতে পারে হিরণ চ্যাটার্জিকে বিয়ে করা, বা হিরণ চ্যাটার্জির ঋতিকাকে বিয়ে করার উদ্দেশ্যটা কি হতে পারে? মানে আমি যে ক্যামেরায় তাও বলছি যে একটা কথা বলা হয় হামেশা। আমি একটাই কথা বলবো, আপনারা বলুন সবাই, হিরণ যদি এতই ঋতিকার প্রেমে পাগল, ও আমাকে ডিভোর্সটা দেয়নি কেন বলুন?
ডিভোর্সের কিছু ইনিশিয়েটই করেনি কেন বলে? ও নিজেই তো ফাইল করতে পারতো, ডিভোর্স করেনি কেন? এত ভালোবাসে, ডিভোর্স দিয়ে দিক না। আমি তো থাকতে চাইনি, আমি তো বলেইছিলাম আমি সেপারেট থাকবো, ও দেয়নি কেন? তুমি বলেছিলে? হ্যাঁ আমি সেপারেট থাকতে চাই, ও দেয়নি কেন? তো বলেছে আমি চাই না, ডিভোর্স চাই না। আসলে ঋতিকা গিরি নিজেই খুব মানে ভালনারেবল পজিশনে আছে, কারণ ও জানে আসল সত্যিটাও জানে। ওই যতই মিথ্যে ওই ভালোবাসা এই পবিত্র এইসব বলতে থাকো, আসল সত্যিটা তো আমরা চোখের সামনে যারা একটু বুদ্ধিমান বা বুঝি সবই তো বুঝি। বিয়েটা তো আসলে শুধু কোথাও গিয়ে ফটোশ্যুট করা নয়, এটা তো ফটোশ্যুট করা। এত পবিত্র বিয়ের এরকম পুরো হাত ধরে এই করে এই অ্যাঙ্গেলে ওই অ্যাঙ্গেলের তো ফটো হয় না, তাই না? দিদি শেষ প্রশ্ন করব, যেহেতু হিয়ার বয়সটা একদমই অল্প, মানে বলা যেতে পারে যে সদ্য 18 বছর পেরিয়েছে, সে জায়গা থেকে ওর মানসিক অবস্থাটা কি এবং ওকে এই সময় তুমি কিভাবে সামলাচ্ছ? ওর বিয়ের প্রতি আস্থা, ভালোবাসার প্রতি আস্থা, ও নিজের জীবনে কি আছে তো আমরা জানি না, সে জায়গা থেকে ও কিভাবে? হ্যাঁ আমি খুব একটা বিয়ের প্রতি ওকে, বিয়ে নিয়ে আমি একবারে পজিটিভ কথা বলি না, মানে আমি ওকে এখন থেকেই ওইভাবে রেডি করে রেখেছি। আর ওর নিজের চারিপাশে দেখছেও তো বিয়েগুলো যে কতটা খোকলা, মানে শুধু তো এটা আমার ঘটনাটা না, চারিপাশে দেখছে যে বিয়েটা ওই আছেই শুধু ফটোতে, ফেসবুকে আর ইনস্টাগ্রামে, আর ভেতরটায় তো ওই আসল যে মনের টান বা সম্পর্ক খুব কম লোকের ভালো। যে যাদের হাজব্যান্ড ওয়াইফের ব্লেন্ডিংটা এত সুন্দর, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দেখো কিছুদিন পরে বিয়ের ওই সেক্স আর প্যাশন ওই সবগুলো তো থাকে না অতটা, তো একটা কিন্তু একটা পারিবারিক একটা বন্ধুত্ব সম্পর্ক, মায়া একে অপরের প্রতি ওইগুলোই থাকে, অ্যাটাচমেন্ট। হ্যাঁ এগুলো থেকে একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক নানা রকমের হয়, মানে আমার সাথে আমার মেয়ের, আমার সাথে আমার বোনের, নানা রকমের প্যারামিটার হয় না, তো বরের সাথে ওরকম ধরনেরই একটা সম্পর্ক, স্নেহের, ভালোবাসার, ওর আমার প্রতি মায়া, এইসব জড়িয়েই হয় একটা সম্পর্ক। যদি এরপরে হিরণদা তোমাদের কাছে ফেরত আসে, ক্ষমা চায়, তখনও কি তোমরা আবার আগের মতো? না না না, আমরা তো ক্ষমা করে ওকে ফিরিয়ে এনেছিলাম, আর কোনো জায়গা নেই। থ্যাংক ইউ অনিন্দিতাদি আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য। আমরা জানি তুমি লিগ্যাল প্রসিডিওরেই এগোচ্ছ এবং তুমি সেই পথে এগিয়ে যাও। আমাদের তরফ থেকে তোমার আগাম লড়াইয়ের জন্য অনেক শুভকামনা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।